মানে আমার বাবা মা দুজনেই কিন্তু সেইভাবে স্কুলে পড়াশোনা করেননি, কিন্তু যে কাগজটা খবরের কাগজ থাকতো, আমার বাবাকে দেখতেন যে সে খবরের কাগজ তিনি পড়ছেন। যারা একটু প্রতিষ্ঠা হয় তারা শহরে গিয়ে তাদের সাহিত্য চর্চা করে, গ্রামে থেকে আর সাহিত্য চর্চা হয় না, এইরকম একটা ধারণা প্রচলিত রয়েছে। আপনার কি গ্রামে থাকার কারণে সাহিত্য চর্চা করতে কোথাও কোনোভাবে অসুবিধা হয়? আপনার কি মনে হয়েছে যে প্রান্তিক মানুষরা এখনো জীবন সংগ্রাম করছে, কতটা পিছিয়ে আছে প্রান্তিক এলাকার মানুষ শহরের মানুষদের থেকে কতটা পিছিয়ে, বা কোন দিক থেকে পিছিয়ে, যেটা আপনার মনে হচ্ছে এখান থেকে উত্তরণ খুব দরকার, সরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা কোনোভাবে উত্তরণ সম্ভব কিনা? স্ট্রিট টক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের চ্যানেল দ্বারা প্রান্তিক জীবনের কথা আমরা বলি। গতদিন আমাদের সঙ্গে ছিলেন প্রান্তিক জীবনের, প্রান্তিক মানুষের বিশিষ্ট গবেষক আজিজুল বিশ্বাস মহাশয়। এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত মিডিয়া, যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, যারা এই প্রান্তিক, এই জনজীবনের কথা যারা বলে না, আমরা তাদের কথা আমাদের চ্যানেলে তুলে ধরি। আজকে তেমনই এক বিশিষ্ট কথা সাহিত্যিককে পেয়েছি, ওনার নাম সৌরভ হোসেন। তিনি প্রান্তিক জীবনের কথা বলেন তার সাহিত্যে। তিনি প্রান্তিক মানুষের, পিছিয়ে পড়া মানুষের, যাদের হয়ে কথা বলার মানুষ কেউ নেই, তাদের হয়ে তিনি সংগ্রাম করছেন, তাদের হয়ে তিনি লড়াই করছেন। আমরা আজকে পেয়েছি বিশিষ্ট কথা সাহিত্যিক মাননীয় সৌরভ হোসেন মহাশয়কে। আসুন তার সঙ্গে আজকে আমরা আলাপ করি। নমস্কার। সৌরভ হোসেনকে আমরা পেয়েছি, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আপনি দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের হয়ে লড়াই করছেন, প্রান্তিক মানুষের জন্য বলছেন। এই উৎসাহ, এই চিন্তা বা এই ধারার লেখা আপনার সাহিত্যে কিভাবে এলো? আসলে আমার যেখানে জন্ম সেটা একটা প্রান্তিক গ্রাম, এবং ছোট থেকেই প্রান্তিক মানুষদের সঙ্গে আমার উঠবাস, তাদের সঙ্গে মেলামেশা। এখনও আমি সেই প্রান্তিক গ্রামেই থাকি আর কি। বাংলা সাহিত্য মূলত শহুরে যে জীবন বা শহুরে যে কালচার বা সংস্কৃতি, সেটা দীর্ঘদিন ধরে রয়েছে। কিন্তু গ্রামীণ জীবন বা প্রান্তিক জীবন সাহিত্য যে একেবারে নেই তা না, সে সাহিত্যও রয়েছে। কিন্তু একেবারে প্রান্তিকের ভেতরেও যে প্রান্তিক, তাদের কণ্ঠস্বর খুব বেশি বাংলা সাহিত্যে শোনা যায় না। বিশেষ করে তাদের যে স্থানীয় যে ভাষা, তাদের যে নিজস্ব যে আঞ্চলিক যে উচ্চারণ, বা যে সমস্ত শব্দগুলো ব্রাত্য বলা যেতে পারে বাংলা সাহিত্যে এতদিন ছিল, কিছু কিছু আমরা সমরেশ বসুর লেখাতে হয়তো পেয়ে থাকি। কিন্তু এই যে শব্দগুলো একেবারেই কোনো কারো সাহিত্যে আসেনি এতদিন, সেই শব্দগুলোকে আমি আমার সাহিত্যে ধরার চেষ্টা করেছি। তার একটা কারণ হচ্ছে, আমি যখনই কোনো প্রান্তিক চরিত্রকে আমার সাহিত্যে চরিত্র হিসাবে এনেছি, আমি চেষ্টা করেছি যে তার মুখের ভাষাটাও আমার সাহিত্যে যেন স্থান পায়। তার ফলে এই প্রান্তিক মানুষের জীবন আমার সাহিত্যে প্রথম থেকেই উঠে এসেছে। আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে জানতে চাইবো, এই যে লেখালেখির শুরুটা, সেই শুরুটা কিভাবে হলো? আসলে আমার শুরুটা, আমার প্রথম গল্প প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে, কিন্তু তার আগে থেকে আমার লেখার শুরুটা হয়ে গেছিলো। মানে কবিতা আমি তখন লিখতাম, গল্প লিখতাম আর কি, একেবারে ছোটো থেকে। মানে বলতে গেলে প্রায় ক্লাস 5-6 থেকে আমার লেখার মোটামুটি শুরু হয়ে গেছে। কিন্তু ক্লাস 9-এ যখন আমি পড়ি, তখন প্রথম গল্পটি স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। আমার বাবা সাধারণত সেই সময় একজন মানে লোকশিল্পী ছিলেন, যে গুনাই যাত্রা বা রূপবান যাত্রা, তখন মানে গ্রামে গ্রামে সেই যাত্রাপালাগুলো করা হতো। তাতে আমার বাবা সেখানে পাঠ করতেন, এবং তিনি একজন বাদ্যযন্ত্রকার হিসাবেও তাদের সঙ্গে যুক্ত থাকতেন। তার ফলে আমার মনে হয় সেটাও কোনোভাবে আমার মধ্যে কিছুটা এসে গেছে। এছাড়াও আমি দেখেছি যে আমার বাড়িতে আমাদের মানে আমার বাবা মা দুজনেই কিন্তু সেইভাবে স্কুলে পড়াশোনা করেননি, কিন্তু শিক্ষার প্রতি তাদের একটা আগ্রহ ছিল। এবং আমি দেখতাম যে আমার বাবাকে আমার মায়ের জন্য যখন তিনি কাপড় কিনে নিয়ে আসতেন, সেই কাপড়ের ভিতরে যে কাগজটা, খবরের কাগজ থাকতো, আমার বাবাকে দেখতাম যে সেই খবরের কাগজ তিনি পড়ছেন। আমার মনে হয় আমার জীবনে প্রথম কোনো পাঠককে আমি সেইভাবে দেখছি আর কি। সেই থেকে পড়াশোনার প্রতি আমার মানে আগ্রহটা তৈরি হয়, এবং বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকা, খবরের কাগজ, প্রথম থেকেই পড়ার একটা আগ্রহ তৈরি হয়েছিল।
এবং তার ফলেই মনে হয় আমার লেখালেখির প্রতি ঝোঁকটা বা অনুপ্রেরণা এসে গেছিলো। অনেক সময় দেখা যায় যে গ্রামে থাকার কারণে মানে যারা সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় তারা শহরের দিকে তাদের ঝোঁক থাকে, বা যারা একটু প্রতিষ্ঠা হয় তারা শহরে গিয়ে তাদের সাহিত্য চর্চা করে, গ্রামে থেকে আর সাহিত্য চর্চা হয় না, এইরকম একটা ধারণা প্রচলিত রয়েছে। আপনার কি গ্রামে থাকার কারণে সাহিত্য চর্চা করতে কোথাও কোনোভাবে অসুবিধা হয়? না, আসলে এই কথাটা এতদিন মানে একটা সময় হয়তো এটা কথাটা সত্য ছিল, কিন্তু এখন তো প্রযুক্তির যুগ, আমরা ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এবং খুব সহজেই দূর থেকে ঘোচানো সম্ভব হয়েছে। তার ফলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়েছে। আমি তো এখনও একেবারে প্রান্তিক গ্রামে থাকি এবং সেখানে থেকেই কিন্তু আমি কলকাতার সমস্ত বড় হাউসে নিয়মিত লিখি আর কি, আমার নিয়মিত লেখা প্রকাশিত হয় এবং তাতে কোনো অসুবিধা হয় না, যোগাযোগের কোনো অসুবিধা হয় না। অনেকে আছেন হয়তো মনে করেন যে কলকাতায় গেলে বড় বড় লেখকদের সঙ্গে একটু উঠবাস করলে বা বড় বড় হাউসে গিয়ে একটু দেখাশোনা করলে হয়তো তার লেখা একটা প্রকাশিত হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় না যে একটা লেখা প্রকাশিত হলেই যে তিনি লেখক হয়ে উঠবেন সেটা ব্যাপার নয়। কারণ ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয় তাহলে একমাত্র পাঠকই শেষ ভরসা। পাঠক যদি সেই তার লেখাকে যদি পাঠক গ্রহণ করতে পারে তাহলে হাউসগুলোও মানে অটোমেটিক্যালি লেখা চেয়ে নেন। তার ফলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা আছে। এখন দূরত্ব মানে দূর বলে কিছু নেই, সব ছোট হয়ে গেছে। খুব সহজেই আমি ইমেলের মাধ্যমে লেখা পাঠিয়ে দিতে পারি, খুব সহজেই ফোনে বা ইমেলের মাধ্যমে হাউসগুলোর সঙ্গে যোগাযোগ করা যায়। তার ফলে খুব একটা অসুবিধা হয় না। এবং আরও একটা সুবিধা আমি বলতে পারবো যে আমি উল্টো দিকে সুবিধাই বলবো, কারণ আমি যে বিষয় নিয়ে সাহিত্যটা করি আর কি, মূলত প্রান্তিক চরিত্র এবং গ্রাম জীবন, তার ফলে আমি যেহেতু সেখানে থাকি, বসবাস করি, সে সমস্ত চরিত্রগুলোর সঙ্গে আমার উঠবাস অবস্থান, তার ফলে আমার সাহিত্যটাও আমার মনে হয় ভালো হয়, গল্পটা ভালো লিখতে পারি, উপন্যাসটা ভালো লিখতে পারি। আমি যদি এগুলো ছেড়ে গিয়ে শহরে গিয়ে বসবাস করি তাহলে দূর থেকে দেখে লেখার ব্যাপারটা হয়তো এসে যাবে। এবং এখন আমি বলতে পারি যে অনেক লেখক আছেন যারা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন, কিন্তু তার ফলেই কিন্তু এই দূরত্বের জন্য তারা ভালো লিখতে পারছেন না। এটা আমার মনে হয় গ্রামে থাকে তো আমার একটা সুবিধা আছে। আপনি সাহিত্য রচনার জন্য গ্রামের মানুষদের অবজার্ভ করেন গভীরভাবে, তাদের সুবিধা অসুবিধা আপনি দেখেন। আপনার কি মনে হয়েছে যে প্রান্তিক মানুষরা এখনও জীবন সংগ্রাম করছে, কতটা পিছিয়ে আছে প্রান্তিক এলাকার মানুষ শহরের মানুষদের থেকে, কতটা পিছিয়ে বা কোন দিক থেকে পিছিয়ে, যেটা আপনার মনে হচ্ছে যে এখান থেকে উত্তরণ খুব দরকার, সরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা কোনোভাবে উত্তরণ সম্ভব কিনা, এইটা আপনার কি মনে হয়েছে বিশেষ কোনো কিছু দিক থেকে? না, আমি যেটা বলতে পারি যে আমি যেহেতু মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ এমনিতেই শিক্ষায় পিছিয়ে, এছাড়া অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে। এখন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ার ফলে বাইরের টাকা হতে ঢুকছে, তার ফলে অর্থনৈতিক দিকটা কিছু উন্নত হচ্ছে, কিন্তু শিক্ষা এবং অন্যান্য দিকে কিন্তু অনেকটা পিছিয়ে। তার ফলে আমার মনে হয় এই প্রান্তিক যে চরিত্রগুলো, প্রান্তিক মানুষগুলো, তাদের যদি সত্যিকারের মান উন্নয়ন ঘটাতে হয় তাহলে তাদেরকে শিক্ষার আঙিনায় আসতে হবে এবং শিক্ষাটাকে গ্রহণ করতে হবে, উচ্চশিক্ষা পৌঁছতে হবে। আমার এই মুর্শিদাবাদ জেলা যেমন অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, শিক্ষায় পিছিয়ে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো যে ভাঙন, পদ্মা ভাঙন বা গঙ্গা ভাঙন বা ভাগীরথীর ভাঙন, এই ভাঙন পীড়িত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। অনেক গ্রাম, পদ্মা তীরবর্তী গ্রাম, সেগুলো পদ্মায় তলিয়ে গেছে আর কি। তার ফলে সেখানেও যে অনাহার বা দারিদ্রতা একটা বড় ফ্যাক্টর আর কি। তার ফলে সরকার যেমন সেগুলোর দিকে নজর অবশ্যই দেবে, সেই সঙ্গে সঙ্গে এটা অবশ্যই বলবো যে মানুষ, সাধারণ মানুষকে কিন্তু শিক্ষা এগিয়ে আসতে হবে। শিক্ষা এগিয়ে না আসলে কিন্তু তাদের সত্যিকারের সেই উন্নয়নটা ঘটবে না। এখন পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে, আর আপনি কি কি ভাবে পুরস্কৃত হয়েছেন সাহিত্যকর্মের জন্য? এখন পর্যন্ত আমার 10টি বই প্রকাশিত হয়েছে, গল্প এবং 10টি গ্রন্থ আর কি, গল্প এবং উপন্যাস মিলে। তার মধ্যে একটি উপন্যাসের দুটো সংস্করণ রয়েছে, একটা ঢাকা সংস্করণ এবং কলকাতার সংস্করণ। এছাড়াও অন্যান্য বইগুলো কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত হয়েছে দ্য অ্যান্টোনিম থেকে পাপ বলে একটি উপন্যাস, যে উপন্যাসটি কোথাও কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, সরাসরি বই আকারই এলো আর কি। এবং এই উপন্যাসটি ইংরেজি অনুবাদও হতে চলেছে। এছাড়াও মোটামুটি পুরস্কার বলতে গেলে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, তারা আমার গল্পের বই প্রকাশ করেছেন। এছাড়াও শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প পুরস্কার, কৃত্তিবাস পুরস্কার, এছাড়াও এপার ওপার উত্তর সাধক সম্মাননা,
এছাড়া অন্যান্য অনেক পুরস্কার আমার ঝুলিতে এখন রয়েছে, কিন্তু পুরস্কারের থেকে বড় কথা বেশি আমার যেটা আনন্দ হয় যে যখন কোনো গল্প পড়ে কোনো পাঠক তার প্রতিক্রিয়া জানান। এমন অভিজ্ঞতা রয়েছে যে একেবারে ৮০ বছরের একজন বৃদ্ধ তিনি গল্প পড়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একটা গল্পের সঙ্গে তার চরিত্রের সঙ্গে তার জীবনের মিল হয়েছে, তারপর তিনি সেই গল্প পড়তে পড়তে কান্না করেছেন আর কি। এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে এইগুলো মানে আরও বড় পুরস্কার। একজন লেখকের ক্ষেত্রে এর থেকে বড় পুরস্কার মনে হয় হতে পারে না। আপনার সাহিত্যকর্ম মানে লেখালেখির সূত্রে সাধারণ মানুষ সত্যিই এখনো বিপর্যয়ের দিকে। তো আপনার কি কখনো মনে হয়েছে যে এই বিপর্যয় থেকে আপনার সাহিত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে এখান থেকে এই প্রান্তিক এলাকার মানুষের উন্মোচন হতে পারে? আমার একটা কথা বলবো যে লেখকের কাজ হচ্ছে মানুষের কষ্টটাকে তুলে ধরা, তার ভিতরের যে ক্রন্দন মানে কান্না বা তার যে যন্ত্রণা, তার ভিতরে যে স্পন্দন অনুভূতি, সেগুলোকে লেখার মাধ্যমে তুলে ধরা, সেটা কিন্তু লেখকের কাজ। এখন এই কোনো লেখা পড়ে সে উপন্যাস হতে পারে বা গল্প হতে পারে, আসলে গল্প বা উপন্যাস সেগুলো তো সমাজের বাইরে কিছু নয়, সমাজ থেকেই সেগুলো উঠে আসে আর কি। তার ফলে কোনো আমার কোনো গল্প বা উপন্যাস পড়ে যদি কোনো মানুষ উৎসাহিত হন বা নতুন করে সমাজে কিছু করার চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই সেটা একটা বড় পাওনা হবে। সেটা তো মানে হলে পরে একজন লেখকের লেখা সার্থক। আচ্ছা, আপনার এই যে লেখালেখির জীবন, সেখানে আপনি যে লেখালেখি করছেন এখানে কারা সহযোগিতা করে বা আপনাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে বা অনুপ্রাণিত করছে, সহযোগিতা করে বা আপনার সাহিত্য পড়ে আপনাকে উৎসাহিত করে আপনাকে, এইরকম মানুষজন কিছু রয়েছে? অবশ্যই। প্রথমে তো আমি আমার পরিবারের কথা বলবো, বা আমার স্ত্রী, আমার বাড়িতে আমার মা রয়েছেন, আমার বাবাও মারা গেছে কিন্তু আমার বাবাও লেখালেখির শুরুটা তিনি দেখে গিয়েছিলেন। তার ফলে তাদের তো একটা অবদান রয়েছেই। এছাড়াও অনেক মানুষ রয়েছেন যারা আমার লেখাকে পড়ে তারা উৎসাহ দিয়েছেন। আমি এক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্রের নাম অবশ্যই করব, রামকুমার মুখোপাধ্যায় থেকে শুরু করে এই সমস্ত লোকদের নাম করতেই হয়। এই মানুষগুলো কিন্তু আমার লেখা পড়ে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার লেখা পড়ে। এবং অমরদা কথা বলবো, অমরদা আমার প্রথম যে গল্পগ্রন্থ কামরেড অন্যান্য গল্প, সেই বইটি তিনি নিজে স্বতঃস্ফূর্তভাবে পড়ে তিনি সাপ্তাহিক বর্তমানে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন, মানে রিভিউ লিখেছিলেন আর কি। এটা আমার অনেক একটা বড় পাওনা। এছাড়াও অনেক বড় লেখক তারা আমাকে লেখা ভালো লাগলে তারা ফোন করেন, উৎসাহ দিয়ে থাকেন। তার ফলে আমি বলবো যে যারা নতুন লিখতে আসছেন তাদেরকে বলবো যে অবশ্যই যে নিজের লেখাটা, নিজের লেখার ভিতরে যে শ্রেষ্ঠত্ব, মানে যে আমি এটা লিখে যে নিজে সন্তুষ্ট, মানে স্যাটিসফাই হচ্ছে যে না এই লেখাটা আমি লিখতে পেরেছি, আমি যেরকম লিখতে চাইছিলাম আমি সেরকমই লিখতে পেরেছি, এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই সেরকমই লেখা দরকার। কেননা লেখার সংখ্যা বাড়িয়ে আমার মনে হয় না সংখ্যা বাড়িয়ে কোনো কিছু হয়। লেখা কম হোক কিন্তু লেখার মান ভালো হোক, এবং তার ফলে কি হবে, তার পরিবারের পরিজন, সাধারণ মানুষ, তাছাড়াও কিন্তু অনেক বড় বড় মানুষও তাকে উৎসাহ অনুপ্রেরণা যোগাবেন। এই যে শহরের বড় বড় হাউসে আপনি লিখছেন, এই যে লেখায় পৌঁছে যাচ্ছে বা এই যাত্রাটা কিভাবে সম্ভব হচ্ছে? এই ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম দেশ পত্রিকায় আমার যে লেখাটি বেরিয়েছিল 2012 সালে, অনেকদিন আগে, সুন্দর একটা ঘটনা রয়েছে আর কি, যে প্রথম সে লেখাটি কীভাবে সিলেক্ট হলো। খুব মানে মজার যে আমি তখন বাঁকা কলম অর্থাৎ রম্য রচনা একটা বিভাগ ছিল এবং সেখানে লেখা পাঠানোর জন্য তারা একটা মানে নোটিশ দিয়েছিলেন আর কি, যে ঘোষণা দিয়েছিলেন যে লেখা পাঠাতে পারবে। লক্ষ লক্ষ লেখা সেখানে যায়, আমিও লেখা পাঠিয়েছিলাম। কিন্তু অদ্ভুতভাবে দেশের অফিস থেকে আমার কাছে একদিন বিকালে ফোন আসে এবং সেই ফোনটা দেশের সম্পাদক তখন ফোন করেছিলেন। তখন সম্পাদক ছিলেন হর্ষ দত্ত আর কি। তো তিনি বললেন যে আপনি যে লেখাটা পাঠিয়েছিলেন এই লেখাটা মনোনীত হয়নি। এবং তার আগে একটা খুব মজা ছিল যে উনি যখন বলছেন যে আপনি কি সৌরভ হোসেন বলছেন, আমি বলছি হ্যাঁ বলছি। তো বলছে আমি দেশ পত্রিকা থেকে বলছিলাম, দেশের সম্পাদক বলছি। তো আমি বলেছিলাম যে গুল মারার জায়গা পান না, মানে ঠিক এভাবে বলেছিলাম। তখন তো আমার নাম্বার টাম্বার কোনো সেভ টেভ ছিল না, অনেকদিন আগে। আরও অনেকে হয়তো আমি যেহেতু লেখালেখি করি তার ফলে অনেকে হয়তো একটু মজা করছে এটা ভেবেছিলাম আর কি।
তারপরে কিছুক্ষণ পরেই আমার মনে হয় যে এই ফোন নম্বরটা কি সত্যি কলকাতার, না কেউ এইভাবে আমার সঙ্গে মজা করছেন। তখন আমার বন্ধু এখন মানে চলচ্চিত্র পরিচালক আতিউল ইসলাম, তাকে বলি আর কি যে এই নাম্বারটা একটু দেখতো যে এই নাম্বারটা কলকাতা কিনা। তখন ও দেখে এবং দেখে ইন্টারনেটের মাধ্যমে যে না এটা কলকাতারই নম্বর। আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বার ব্যাক করি, তারপরে বলি যে স্যার আমার তো ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি যা আপনি ফোন করেছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি যে লেখাটা পাঠিয়েছিলেন সেটা মনোনীত হয়নি আর কি, তো আপনি ইচ্ছে করলে আরেকটা লেখা পাঠাতে পারেন। তো আমি খুব দ্রুত আর কি সেই সময়ে তখন বামফ্রন্টের মানে বামফ্রন্ট চলে গেছে, সদ্য তৃণমূল সরকার এসেছে এবং বামফ্রন্টের শুদ্ধিকরণ চলছে আর কি। তো সেই শুদ্ধিকরণটাকে একটু মজা করে আর কি, মানে একটু ব্যঙ্গ করে আমি একটা লেখা দ্রুত লিখে আর কি আমি পাঠাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি জানি যে দেশপত্রিকা লেখা সিলেক্ট হলে ফোন করা হয়, কিন্তু সিলেক্ট না হলে ফোন করা হয়। আমি জীবনে প্রথম সেই লেখাটা পাঠিয়েছি এবং সম্পাদক যে মনোনীত হয়নি সেটা যে জানাচ্ছেন, এটা আমার খুব মানে আনন্দ লেগেছিল। আমার মনে হয়েছিল পরে অনেকে বলেছিলেন যে তোমার লেখার মধ্যে হয়তো এমন কিছু একটা ওরা দেখেছিলেন যে না তো হয়তো তোমাদের একটা লেখা হতে পারে। তার ফলে খুব আনন্দের বিষয় যে পরে যে লেখাটা পাঠিয়েছেন সেই লেখাটি মনোনীত হয় এবং প্রকাশিত হয় আর কি। এবং সেই লেখাটি প্রকাশিত হওয়ার পরে একটা দারুণ প্রভাব পড়ে, বিশেষ করে বামপন্থী মানুষদের মধ্যে একটা দারুণ প্রভাব ফেলে, যেহেতু তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে লেখাটি লেখা হয়েছিল। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি যেটা লিখেছিলাম সেটাই পরবর্তী ক্ষেত্রে সত্যি হয়েছে, কারণ অনেক মানুষ যারা বামপন্থা বিশ্বাসী ছিলেন তারা পরে দল বদল করে চলে যান। আসলে শুদ্ধিকরণটা সেই সময় সঠিক হচ্ছিল না, সেটা আমি কিন্তু মজা করে দেখিয়েছিলাম আর কি। তার ফলে এই দেশ থেকে শুরু করে আনন্দবাজার, বর্তমান হাউস বা আজকাল, এই সময়, উত্তরবঙ্গের সংবাদ, সমস্ত প্রথম শ্রেণীর দৈনিকে আমি কিন্তু এখন নিয়মিত লিখি। এবং আমার এই লেখার মূল চাবিকাঠি হচ্ছে যে আমার লেখার মান। মানে আমি যে লেখাটা পাঠিয়েছি সাধারণভাবেই সম্পাদককে ভালো লেগেছে এবং তারপরে তারাই বলেছেন লেখা পাঠাতে। এইভাবে কিন্তু আমি এই হাউসগুলোতে লিখতে সক্ষম হয়েছি। জয় গোস্বামীর সঙ্গে বিশেষ মুহূর্ত আমরা জেনে নেব। জয় গোস্বামীর সঙ্গে যে বিশেষ মুহূর্ত হয়েছিল সেই ঘটনাটা ছোট্ট করে একটু শুনবো। জয় গোস্বামীর সঙ্গে আমার সরাসরি কোনোদিন সেভাবে কথা হয়নি আর কি, ফোনেও কথা হয়নি, সরাসরি সামনাসামনি কথা হয়নি। কিন্তু সপ্তাহখানেক আগে তিনি মুর্শিদাবাদ এসেছিলেন একটা অনুষ্ঠানে এবং একটা স্কুলের প্রোগ্রামে তিনি সেখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আর কি। তো সেই স্কুল কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে মঞ্চে আমরা সবাই বসে রয়েছেন। আমার ডান দিকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সুজাতা ব্যানার্জি বসে রয়েছেন, তার পাশে জয় গোস্বামী বসে রয়েছেন, বাম দিকে আর অনেকে বসে রয়েছেন, তারও জয় গোস্বামীর ডান দিকের অনেকে বসে রয়েছেন। সেখানে সবাইকে বরণ টরণ করার পর হঠাৎ দেখলাম যে যখন কবি জয় গোস্বামীকে বক্তব্য দিতে রাখা হলো, তিনি উঠে সরাসরি পোডিয়ামে না গিয়ে আমার কাছে ছুটে চলে এলেন, আমার কাছে এলেন আর কি, হেঁটে আমার দিকে এসেই আমার গায়ে হাত দিয়ে তিনি বললেন যে আপনার অনেক লেখা আমি পড়েছি, অনেক লেখা, এবং আপনার লেখা আমার খুবই ভালো লাগে, আমি আপনার লেখা পড়ে খুব মুগ্ধ হই। আমার তো তখন চোখ ছলছল করছিল আর কি। সবাই তখন শুনছিলেন যে জয় গোস্বামী এই কথাগুলো আমার বলছিলেন। আমার এটা একটা অনেক বড় পাওনা আমার এই সাহিত্যের জীবনে। এত বড় একজন কবি, এত বড় একজন লেখক, তিনি যে আমার লেখাকে পড়েন এবং তিনি যখন বক্তব্য দিতে লাগলেন তিনি আমার লেখা নিয়ে, আমার লেখার মান নিয়ে অনেক কথা বললেন, যেটা আমার কাছে অনেক বড় পাওনা। সুতরাং এটা জয় গোস্বামীর সঙ্গে আমার প্রথম এই যে সাক্ষাৎ, এবং সাক্ষাতেই যে তার এই যে অভিজ্ঞতার কথা, আমার একটা বড় পাওনা, সাহিত্যের জীবনে অনেক বড় পাওনা। ধন্যবাদ আপনাকে। টিকটক চ্যানেলের মধ্য দিয়ে দিন আনা দিন খাটা মানুষের কথা আমরা বলি। সৌরভ হোসেন, কথা সাহিত্যিক সৌরভ হোসেন, যিনিও দিন আনা দিন খাটা মানুষের কথা তার সাহিত্যে তুলে ধরেন। আমরা চাইব সৌরভ হোসেনের কথা সাহিত্যের আরও উত্তরণ হোক, তিনি আরও উৎকর্ষ সাহিত্য আমাদের উপহার দিক। টিকটক চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।